আসসালামু আলাইকুম সবাইকে। উদ্ভিদ সাহিত্য তত্ত্বের লাস্ট পার্টটা হচ্ছে আমাদের শ্বসন। শ্বসন নিয়ে পড়াশোনা খুবই কম, কিন্তু একটু প্যাচ ঘুষ আছে, ঠিক আছে? তো এই প্যাচ ঘুষটা আসলে ক্লিয়ার করাটাই আমার কাজ। সো লেটস গো। শ্বসন থেকে যদি আমি তোমাকে বলি আসলে শ্বসনের থেকে কি প্রশ্ন আসবে, তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলা একটু অ্যানালাইসিস করো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল শ্বসনের কোন স্টেপে কয়টা এটিপি তৈরি হয়, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুপার ডুপার ইম্পর্টেন্ট। প্রায় প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে। গ্লাইকোলাইসিসে কয়টা তৈরি হয়, প্রত্যেকটা ধাপে কয়টা তৈরি হয়। এরপরে হইতেছে শ্বসনের যে স্টেপগুলো আছে সেই স্টেপের বিস্তারিত, অর্থাৎ স্টেপগুলা কোথায় হয়, স্থান, স্টেপগুলা কোথায় হয়, স্টেপের কিছু গুরুত্বপূর্ণ এনজাইমস আছে, আছে না? এনজাইমস আছে। আর কি কিছু স্টেপের অপর নাম সমূহ আছে। কেউ যদি শেষ সময় শ্বসন থেকে এই চারটা টপিক রিভাইজ দিয়ে যায়, ইনশাল্লাহ সে কমন পাওয়া যাবে। তবে আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ পড়বো। আচ্ছা আসো, আমরা জানি যে শ্বসন আসলে কি জিনিস। শ্বসন আসলে জারণ প্রক্রিয়া, এটাও একটা জারণ বিজারণ প্রক্রিয়া। বাট আমরা বলি যে এখানে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি, 36 অণু এটিপি মানে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি, 36 অণু এটিপি তৈরি করে। সো ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা সাধারণত একটা বিক্রিয়া সবসময় ঢাকা ইউনিভার্সিটি রিটেনে লিখতে দেয়। ওকে, সো এই যে প্রশ্নটা, এই আমাদের এই একটা বিক্রিয়া থেকেও প্রশ্ন হতে পারে, শ্বসনে কত অণু পানি তৈরি হয়? উত্তর কি? 12 অণু। সো এই বিক্রিয়াটা আমাকে মুখস্থ রাখতে হবে। এত রাসায়নিক বিক্রিয়া মুখস্থ রাখছো, এইটা তুমি মুখস্থ রাখতেই পারো। এখন আসো শ্বসনের অঙ্গ। শ্বসনের অঙ্গটা হচ্ছে প্রধান অঙ্গ মাইটোকন্ড্রিয়া, আর একটা অঙ্গ আছে যেটাকে বলা হয় সাইটোপ্লাজম। শ্বসনের পর্যায়ে আমরা পড়বো। আচ্ছা, শ্বসনিক বস্তু দেখে এখানে কোনো সমস্যা আমাদের পড়ার দরকার নাই। শ্বসন নিয়ে সেরকম কিছু দরকার নাই। আমরা জানি শ্বসন হচ্ছে 2 প্রকার। যেখানে অক্সিজেন প্রয়োজন হয় সেটা সবাত শ্বসন, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না সেটা হচ্ছে অবাত শ্বসন। খুবই সিম্পল। এখন এই সবাত শ্বসনের যে ধাপগুলা তোমাকে কিভাবে পড়তে হবে দেখো। সবাত শ্বসনের প্রথম ধাপ নাম কি? গ্লাইকোলাইসিস। কোথায় হয়? সাইটোপ্লাজমে। এই গ্লাইকোলাইসিসের অপর নাম কি আমি বলছি? স্টেপ। স্টেপের কি করতেছি আমরা? অপর নাম ইএমপি পাথওয়ে বা সাইটোপ্লাজমিক শ্বসন বা শ্বসনের সাধারণ গতিপথ বা সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম ধাপ। শেষ। এইখানে সেই কথাগুলাই বলা হয়েছে। এখন আসো, সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়, সবগুলা কথা এখানে লেখা আছে। গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনের অভিন্ন ধাপ। এই ধাপে সব এনজাইম দ্রবণীয়। এইখান থেকে একটা প্রশ্ন, মেবি আমি রেটিনার প্রশ্ন, উন্মেষের প্রশ্ন দেখলাম, বলছে শ্বসনের কোন পর্যায়ের সবগুলি এনজাইমই দ্রবণীয়? উত্তর কি? গ্লাইকোলাইসিস। ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন আসো, গ্লাইকোলাইসিস থেকে তোমার কি সম্পূর্ণ বিক্রিয়া পড়তে হবে? নো নিড, নো নিড। কোনটুক লাগবে আমি তোমাকে দেখাই, দেখো। সেটা হচ্ছে তুমি যদি গ্লুকোজ থেকে আমরা যদি গ্লুকোজটাকে শ্বসনিক বস্তু ধরি, যে একটা গ্লুকোজ সে সে কোথায় যাচ্ছে? সে আমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যাচ্ছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যাচ্ছে। তার মানে কি? গ্লুকোজটা লাইসিস হচ্ছে, ভাঙতেছে। তাহলে তোমার মেইন প্রশ্নটা হচ্ছে এই গ্লাইকোলাইসিসে গ্লুকোজ হচ্ছে ইন করতেছে, তাহলে বের হচ্ছে কি? এই যে কথাটা, এই হচ্ছে কথাটা, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। কত অণু? 2 অণু পাইরুভিক অ্যাসিড। এটা এখনোর কথা লিখছে, বাট মনে রাখবা সাইটোপ্লাজমিক শ্বসন তথা গ্লাইকোলাইসিসে 1 অণু গ্লুকোজ থেকে, যেটা আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি, 1 অণু গ্লুকোজ থেকে, কত অণু? 1 অণু গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এটা হচ্ছে তাহলে আমার কি? প্রোডাক্ট। এছাড়া আরো কিছু আছে, আমি তোমাকে বলতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন আসো, এই পাইরুভিক অ্যাসিডের সংকেতটা খুব গুরুত্বপূর্ণ। CH3 মিথাইল মূলক, এরপরে COO কিটো মূলক, এরপরে COOH। এইটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে কয় কার্বন বিশিষ্ট? 1 2 3। তাহলে নিচের কোনটি পাইরুভিক অ্যাসিডের সংকেত যদি দেয়? পারবা না। তোমাকে যদি প্রশ্ন বলে পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? পারবা না। তুমি সিম্পলি হিসাব করো, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, তাহলে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, তাহলে 2 দিয়ে ভাগ দাও, 3 কার্বন বিশিষ্ট। দ্যাটস ইট। এখন এইটা হইলো আমাদের মেইন প্রোডাক্ট। তাহলে এটিপি কি তৈরি হবে? মাথায় রাখতে হবে
আমার যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটিপির হিসাব, আসলে আমি বলছি না এটিপি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটিপি হিসাব, এটিপি হিসাব মানে হচ্ছে টোটাল এটিপি কত তৈরি হবে। টোটাল এটিপি তৈরি হয় 4 অণু, এখানে খরচ হয়ে যায় 2 অণু, আর নিট উৎপাদন কত হয় 2 অণু। এই কথাটা মাথায় রাখতে হবে। টোটাল যদি বলে যায় প্রশ্ন যদি সর্বমোট এই কথাটা থাকে, কেবলমাত্র তখনই আমরা এই 4 অণু দাগাবো। বাকি যদি বলে আমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি তৈরি হয় 2 অণু, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কত অণু এটিপি তৈরি হয় 2 অণু, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি খরচ হয়, উত্তর হচ্ছে 2 অণু। তাহলে এটিপির হিসাব শেষ, গ্লাইকোলাইসিস আমরা এখানেই ক্লোজড। এখান থেকে আর কিছু আমাদের লাগবে না। আসো আমরা এরপর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার নিয়ন্ত্রককে। ঠিক আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার নিয়ন্ত্রককে আমরা একটু তার আগে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস বিক্রিয়াটার মধ্যে বললাম সবগুলি বিক্রিয়াই উভমুখী। হ্যাঁ, উভমুখী, কিন্তু জাস্ট প্রথম 1, 3 আর 9 নাম্বার তথা শেষ 1, 3, 9 নাম্বারটা হচ্ছে বিক্রিয়া একমুখী, বাকিগুলা দ্বিমুখী। এখন প্রশ্ন হচ্ছে তাহলে গ্লাইকোলাইসিস বিক্রিয়া কয়টা টোটাল বিক্রিয়া? 9টি বিক্রিয়া। কয়টা বিক্রিয়া? বিক্রিয়ার 9টি বিক্রিয়ার মধ্যে প্রথম 1, 3 এবং 9 নাম্বারটা হচ্ছে 1, 3, 9 নাম্বারটা হচ্ছে আমাদের কি একমুখী, বাকিগুলো উভমুখী। এরপরে আমি যে হিসাবটা বললাম সেই হিসাবটাই দিছে যে কি কি প্রোডাক্ট আমরা পাচ্ছি। 2 অণু এটিপি, 2 অণু NADH2 এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড। তার মানে গ্লাইকোলাইসিস মানেই হচ্ছে 2, এই কথাটা মাথায় রাখবা। গ্লাইকোলাইসিস মানেই কি 2, দ্যাটস ইট। আমি বারবার বলতেছি শ্বসনের বেলায় কোনো ফসফেট যুক্ত থাকবে না, ফসফেট শুধুমাত্র অর্থাৎ পি, এই যে NADPH2 সেটা সালোক সংশ্লেষণ, আর NADH2 পি বাদে সেটা হচ্ছে শ্বসন। আমরা ক্লিয়ার? এখানে সে ব্যাখ্যাটা বলে দিছে যে 4 অণুর পরিবর্তে 2 অণু, কারণ কি ব্যাখ্যা হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা আমাদের লাগবে, দ্যাটস দ্য থিং। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেছে, প্রধান নিয়ন্ত্রণ করবে একটা এনজাইম, অ্যালোস্টেরিক এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ, এই ফসফোফ্রুক্টোকাইনেজটা হচ্ছে গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রক। কি বলছি? ফসফোফ্রুক্টোকাইনেজ হচ্ছে গ্লাইকোলাইসিসের কি নিয়ন্ত্রক। আশা করি মনে থাকবে। আচ্ছা, এখন আসো আমরা পরবর্তী পার্টে চলে আসি, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস বলতে কি বুঝি, এটা প্রাণী বিজ্ঞান আমরা পড়ছি। নিও মানে নতুন, অর্থাৎ অশর্করা থেকে শর্করা তৈরি হওয়ার প্রসেস। কি বলছি? অশর্করা থেকে শর্করা তৈরি হওয়ার প্রসেস। অশর্করা কি হতে পারে? কিটোন বডি হতে পারে, কোনো ফ্যাটি অ্যাসিড হতে পারে, অ্যামাইনো অ্যাসিড হতে পারে, লিপিড হতে পারে। সেখান থেকে যখন শর্করা তৈরি করব তখন সেটার নাম দিব গ্লুকোনিওজেনেসিস। এখান থেকে আর কিছু সেমন আমাদের লাগবে না, আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি। প্রথম প্রশ্ন এই সরাসরি লাইন থেকেই হবে। ওকে, প্রথম প্রশ্ন এই লাইন থেকে হবে। পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন বা শ্বসনের দ্বিতীয় ধাপে কি তৈরি হয়? অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হয়। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কি তৈরি হয়? অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হয়। আসতেছি। এবং এই অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি এটা কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স হচ্ছে স্থান শেষ, প্রোডাক্ট শেষ। বাস, নিচের দিকে আসো। যেহেতু আমার গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র, মাঝখানে কি পড়ছে? অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি মানে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। এই বিক্রিয়াটা গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলকে লিংক করতেছে, তাই না? ব্রিজ হিসেবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই অ্যাসিটাইল কোএনজাইম হলো গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। বুঝো, সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটা? অ্যাসিটাইল কোএনজাইম, নট পাইরুভিক অ্যাসিড, নট পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কোএনজাইম। আর বিক্রিয়াটা হচ্ছে সংযোগকারী বিক্রিয়া বা লিংক রিঅ্যাকশন, এইটাই। এখন আসো, সেটা হচ্ছে যেহেতু এইটা 2 নাম্বার বিক্রিয়া, এই বিক্রিয়া সবকিছুই 2, সবকিছুই কি 2। খেয়াল করো, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH, 2 অণু কোএনজাইম, 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম, 2 অণু NADH2, 2 অণু কার্বন ডাই অক্সাইড। কত অণু কার্বন ডাই অক্সাইড? 2 অণু কার্বন ডাই অক্সাইড। একটা জিনিস তোমাকে আমি একটু দেখাতে চাই, এটা উপরে ছিল, খেয়াল করো তো। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে? হয় নাই। শ্বসনের
গ্লাইকোলাইসিস একমাত্র একটা পর্যায় যেখানে কোনো ধরনের কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, CO2 তৈরি হয় না। ওকে, এটা মাথায় রাখলেই আমাদের হয়ে গেছে। আমরা চলে যাব গ্লুকোজেনোলাইসিস। মানে কি গ্লুকোজেনোলাইসিস মানে কি? সহজ কথায় গ্লুকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। দ্যাটস ইট। আমরা জানি যকৃতে সংঘটিত, সবাই এই কথাটা জানো কম বেশি। এখান থেকে আমাদের আর কিছু পড়তে হবে না, আমাদের লাগবে তৃতীয় ধাপ, দা সবচাইতে ইম্পর্টেন্ট ধাপ, সবচাইতে বেশি যেখান থেকে প্রশ্ন আসছে সেটা হচ্ছে ক্রেবস চক্র, যার অপর নাম ক্রেবসের স দিয়ে মনে রাখবা সাইট্রিক অ্যাসিড চক্র, যার আরেকটা নাম আছে বলতো, সেটা হচ্ছে TCA। কি নাম? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, কারণ সাইট্রিক অ্যাসিডে 3টা কার্বক্সিলিক মূলক থাকে। তাহলে অপর নাম শেষ। এরপরে কি কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হচ্ছে। কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হচ্ছে। এই যে এখন প্রশ্ন হচ্ছে, এই সাইট্রিক অ্যাসিড চক্র বা আমাদের TCA বা ক্রেবস চক্র থেকে আসবে কি? এইখানে খুব সুন্দর করে একটা কথা লেখা আছে এই বক্সের নিচে। আমি বারবার বলতেছি যে আমার ক্রেবস চক্রের অপর নাম কি? ক্রেবস চক্রের অপর নাম সাইট্রিক অ্যাসিড, অপর নাম ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বা TCA, আর একটা আছে অ্যামফিবোলিক পাথওয়ে। কারণ এখানে মেটাবলিজম এবং ক্যাটাবলিজম দুইটাই ঘটে। ওইটা জানার দরকার নাই, তুমি জাস্ট জানবা ক্রেবস চক্রকে অ্যামফিবোলিক পাথওয়ে বলা হয়। টানা মুখস্থ করো, ক্রেবস চক্রকে অ্যামফিবোলিক পাথওয়ে বলা হয়। মনে রাখবা একটা হচ্ছে DCA, একটা কি DCA ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, এটাকে কি বলা হয়? C4 চক্রকে বলা হয় ডাইকার্বক্সিলিক। মনে রাখবা ডাই মানে ডাইয়ের সাথে মানে 2, 2 দুগুণে 4। আর TCA কে বলা হয় কোনটা? ক্রেবস চক্রকে বলা হয়, ক্রেবস চক্রকে বলা হয় TCA। ওকে, এখন এই TCA সাইকেলে কি কি তৈরি হয় এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তার আগে মনে রাখতে হবে, আমরা জানি একটু আগে আমি তোমাকে পড়াইলাম যে এক অণু গ্লুকোজ থেকে টোটাল 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যার মধ্যে 2 অণু পাইরুভিক অ্যাসিড অক্সিডেশনে তৈরি হয়ে যায়। তাহলে বাকি থাকে কত অণু? 4 অণু। সেটা কোথায় তৈরি হবে? ক্রেবস চক্রে। আচ্ছা, এখন এই যে একটা বোল্ড করা লাইন আছে, এই লাইন থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্রেবস চক্রে কোনটি বারবার বা পুনঃস্প উৎপাদিত হয়? উত্তর হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমি তোমাকে বলছিলাম এই জন্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? আবাসিক অণু বলা হয়। আবাসিক অণু বলা হয়। নিচের কোনটি আবাসিক অণু? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4 কার্বন বিশিষ্ট। এটা একদম টানা মুখস্থ রাখতে হবে। এখন আসো, এখান থেকে আমাদের কিছু হিসাব আছে, এটিপির হিসাব, তাই না? এটিপির হিসাব। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আমার ক্রেবস চক্রে টোটাল কত অণু এটিপি তৈরি হয়? মনে রাখতে হবে 24 অণু এটিপি। কত অণু এটিপি? 24 অণু। তার মানে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে 2 অণু অ্যাসিটাইল কো এনজাইম থেকে তৈরি হচ্ছে 24 অণু এটিপি। তাহলে তুমি এখানে বলো তো, ঐকিক করো, এক অণু অ্যাসিটাইল কো এনজাইম থেকে কত অণু তৈরি হবে? 12 অণু এটিপি। এই জিনিসটা বললাম খুবই ইজি না? এই দুইটা প্রশ্নই বললাম, মেবি একটা ডেন্টাল আর একটা মেডিকেলের প্রশ্ন, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এখন আসো, এই 24 অণু এটিপি আমরা আসলে কোথা থেকে পাই? সম্পূর্ণ তো একবার এটিপি আসে না, কিছু একদম ডিরেক্ট এটিপি আসে, কোনোটা NADH2 হিসেবে আসে, কোনোটা FADH2 হিসেবে আসে। দেখো খুব সহজ, এটিপি পাচ্ছি, এটিপি এবং NADH2 হলো ইনহিবিটর, এটা বেশি দরকার নেই। ক্রেবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে 4 অণু কার্বন ডাই অক্সাইড, এটা আমরা আগেই জেনে আসছি। 6 অণু NADH2, কত অণু? 6 অণু NADH2। আচ্ছা, 2 অণু FADH2, কত অণু? 2 অণু FADH2, 2 অণু এটিপি তৈরি হচ্ছে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? দেখো তাহলে FADH2 এটিপি সবই হচ্ছে 2 অণু, আর NADH2 হচ্ছে একমাত্র 6 অণু। তাহলে আমরা জানি প্রত্যেক অণু NADH2, এক অণু NADH2 ইজ ইকুইভ্যালেন্ট টু 3 অণু এটিপি। তাহলে 3 6 এখানে কত আসতেছে? 18 এটিপি। আচ্ছা, এক অণু FADH2 আমরা জানি ইজ ইকুইভ্যালেন্ট টু 2 অণু এটিপি। তাহলে কত আসতেছে? 2 দুগুণে 4 এটিপি আসতেছে। তাহলে 4 আর এই পাশে কত আসতেছে? 2 এটিপি আসতেছে। 18 আর 4 22 আর 2 24 অণু এটিপি। তুমি বলতে পারো ভাইয়া, এই যে আপনি বললেন
এই যে আপনি বলেন NADH2 এইটা তৈরি হওয়া, এইটা আসলে ইকুইভ্যালেন্ট কেমনে এটিপি হতে পারে? যখন এই NADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে দিয়ে যায় তখন এইটা আস্তে আস্তে ভাঙতে থাকে এবং সেই শক্তিগুলা কাজে লাগায় এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি করে। দ্যাটস ইট। সো এখান থেকে আর পেঁচানোর কিছু নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমি বলে দিছি। 1 নাম্বার এটিপির হিসাব আমি করে দিলাম, 2 নাম্বার অপর নাম হয়ে গেছে, 3 নাম্বার স্থান হয়ে গেছে, ক্লোজড। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ক্রেস চক্রের গুরুত্বটা একটু রিডিং দিবা। চতুর্থ ধাপের মধ্যে আমরা ঢুকবো। চতুর্থ ধাপের নাম কি? ইলেকট্রন স্থানান্তর, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সাথে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই কথাটাই গুরুত্বপূর্ণ যে আমাদের ওই যে NADH2 তৈরি হয়েছিল, ওই যে FADH2 তৈরি হয়েছিল, বা অন্যান্য ক্ষেত্রে জিটিপি তৈরি হয়, এইটা এটিপিতে কনভার্ট হয় হচ্ছে অক্সিডেটিভ এই ইলেকট্রন স্থানান্তর ইটিসি তে এসে এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা প্রক্রিয়ায় যে ইটিসি তে মাধ্যমে যখন একটা NADH2 ঢুকে তখন ধাপে ধাপে সেটা ভাঙতে থাকে এবং শক্তি নির্গত থাকে। সেই শক্তিকে কাজে লাগায় এই যে অক্সিজেনের উপস্থিতিতে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে ফসফোরাইলেশন বিক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি করে। অক্সিডেটিভ ফসফোরাইলেশনের সংজ্ঞা আমরা সবাই জানি, কোথায়? মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। মনে রাখতে হবে যেখানে ইলেকট্রন আসবে সেখানে কখনো ম্যাট্রিক্স আসে না, সবসময় মেমব্রেন আসে, কারণ ইলেকট্রনের ট্রান্সপোর্টের প্রয়োজন হয়। তো ট্রান্সপোর্ট কি করতে হবে? ট্রান্সপোর্টার লাগবে, প্রোটিন লাগবে। সো প্রোটিনগুলো কোথায় সাজানো থাকে? সবাই জানো মেমব্রেনে। আমাদের বললাম সেল মেমব্রেনে অনেক ধরনের প্রোটিন আছে, তোমরা পড়ছো, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এইগুলি আমাদের একটা ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। দ্যাটস ইট। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এখান থেকে আর কিচ্ছু তোমার জানা লাগবে না। অনেকে এই 4টা জিনিস নিয়ে প্যারা খাও, 4টা জিনিস নিয়ে আপাতত কোনো প্যারা খাওয়ার দরকার নাই, কোনো পড়া খাওয়ার দরকার নাই, একেবারেই। কমপ্লেক্স ট্রু এগুলি কিচ্ছু পড়ার দরকার নাই। চলে আসো ইলেকট্রন প্রবাহ নিম্নরূপ। এগুলি আসলে আমাদের একাডেমিকের পড়া, এগুলি তো তোমার লাগবে না। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে ইটিসি তে বললাম কোনো এটিপি তৈরি হয় না। তাহলে এটিপি তৈরি হয় কিভাবে? এটিপি তৈরি হয়, বারবার আমি বলতেছি, কেমি অসমোটিক প্রক্রিয়া। এটা বোঝানোর জন্য অনেক চিত্রমিত্র আঁকা দরকার, আমি সেদিক যাচ্ছি না। কেমি অসমোটিক প্রক্রিয়া মুখস্থ করে ফেলাও। কেমি অসমোটিক প্রক্রিয়া তৈরি হয়, বাস এইখানে সেই কথাটাই বলছে। আচ্ছা, এখান থেকে আর আমার সেরকম কিছু লাগবে না। আমরা চলে আসব এই যে এটিপি সিনথেজ। একটা বললাম এনজাইম, এন্ড অল এনজাইমস আর প্রোটিনস। তো এই এটিপি সিনথেজের মাথায় একটা ক্ষুদ্র ঘূর্ণন অংশ থাকে যেটা প্রকৃতিতে অবস্থিত ক্ষুদ্রতম রোটারি মোটর। খুবই গুরুত্বপূর্ণ, নামটা খেয়াল করো, সিনথেজ। আচ্ছা, এরপরে আসো, সেটা হচ্ছে আমাদের এই যে লাইনটা, অক্সিজেনের অভাব হলে প্রথমে কোন কোষের মৃত্যু ঘটে? স্নায়ু কোষের মৃত্যু ঘটে। এখান থেকে পার্থক্য সেরকম কিছুই লাগবে না। ফটোফসফোরিলেশন, অক্সিডেটিভ ফসফোরিলেশন, কিচ্ছুই সেরকম কিছুই লাগবে না। তুমি জাস্ট একটু একটা জিনিস মাথায় রাখবা, ফটো বললে ক্লোরোপ্লাস্ট আসবে আর অক্সি বললে মাইটোকন্ড্রিয়া আসবে। দ্যাটস ইট। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসি। এই ছকটা দিতে, যে ছক অলরেডি আমি তোমাকে পড়ায় দিছি, নিচের দিকে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের এত কিছু লাগবে না, লাগবে সেটা হচ্ছে গ্লুকোজের শ্বসনের, গ্লুকোজের কার্যক্ষমতা কত? 55.4%। এটা ভেরি গুরুত্বপূর্ণ। এখন আসো অবাত মানে মাথায় রাখবা, সেটা হচ্ছে 2/20। মানে কি বুঝাই? আসো, এক অণু গ্লুকোজ থেকে কত অণু ইথানল? 2 অণু। কত অণু ইথানল? 2 অণু। কত অণু কার্বন ডাই অক্সাইড? 2 অণু। কত কিলো ক্যালোরি শক্তি? 20 অণু কিলো ক্যালোরি শক্তি। কত এটিপি তৈরি হবে? 2 অণু এটিপি তৈরি হবে। মানে অবাধ শ্বসন মানে হচ্ছে 2/20 ফর্মুলা। এই কথা মাথায় রাখতে হবে। তো অবাধ শ্বসনের 2টা পর্যায় ঘটে, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। অসম্পূর্ণ কথাটা মাথায় রাখো। গ্লাইকোলাইসিস যেভাবে আমরা আগের থেকে পড়ে আসছি সেভাবেই হয়। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ আবার 2 ভাবে ঘটতে পারে। যেটা হচ্ছে আইদার ইথানল তৈরি হইতে পারে, নাইলে ইথানল তৈরি হইতে পারে না। মনে রাখতে হবে, ইথানল যেখানে কার্বন ডাই অক্সাইড সেখানে। কি বলছি? ইথানল যেখানে কার্বন ডাই অক্সাইড সেখানে। কারণ কি ভাই? কারণ এই 2 দুগুণে 4, 4-এর সাথে এইখানে যদি মিলাইতে যাও 6 আরো 2 লাগবে, সেই 2টা আসে কার্বন ডাই অক্সাইড, 2টা কার্বন ডাই অক্সাইড থেকে, 2টা কার্বন থেকে। সো সবসময় মাথায় রাখবা, যেখানে ইথানল সেখানে কি কার্বন ডাই অক্সাইড। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তাহলে ইথানল সাথে কার্বন ডাই অক্সাইড, অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে, ল্যাকটিক অ্যাসিড নিজেই 3 কার্বন বিশিষ্ট। ল্যাকটিক অ্যাসিড নিজেই কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তাহলে 2 অণু তৈরি হলেই তো 6 হয়ে যাইতেছে। তাহলে এখানে কি আর কোনো কার্বন ডাই অক্সাইড লাগতেছে? লাগিচ্ছে না। সো দ্যাটস দ্য থিং, সবসময় মাথায় রাখতে হবে। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে, ইন কেস অফ
অবাধ শ্বসন, যদি ইথানল তৈরি হয় অবশ্যই সেখানে কার্বন ডাই অক্সাইড আসবে, যদি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় সেখানে কার্বন ডাই অক্সাইড আসবে না। এখন আমাদের যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন। অবাধ শ্বসন একটা খুবই চমৎকার উদাহরণ, ফার্মেন্টেশন বা গাজন। এখান থেকে তোমার সংজ্ঞাটা লাগবে 2 নাম্বার। এটাকে কি বলা হয়? জাইমোলজি বলা হয়। জাইমোলজি বলা হয় ফার্মেন্টেশন সম্পর্কে যে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয়, জাইমোলজি বলা হয়। লুই পাস্তুর ফার্মেন্টেশন প্রক্রিয়া সর্বপ্রথম আবিষ্কার করেন এবং বর্ণনা দেন। এখান থেকে এত কিছু লাগবে না। ফার্মেন্টেশনের ব্যবহার, জাস্ট রিডিংটা দিবা একটু, জাস্ট শিরোনামটা, ভিতর থেকে কিছু পয়েন্ট লাগবে আমি তোমাকে বলতেছি। সেটা হচ্ছে আঙুরের রস থেকে তৈরি হয় ওয়াইন। আঙুর যেরকম দামি, তাহলে দামি থেকে ওয়াইন। আর তোমরা ওজন কমানোর জন্য মেবি অনেকেই খাও, বা ডায়াবেটিক রোগীরাও খায়, ওজন কমানোর জন্য খায়, সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার বলে ছোট্ট একটা কাচের বোতল আছে, টক লাগে বাট খাওয়া খুব উপকার। সো এই আপেলের রস থেকে তৈরি হয় হচ্ছে সিডার, এই অ্যাপেল সিডার। অ্যাপেল সিডার, সিডারকে পড়বা কিভাবে? অ্যাপেল সিডার, তাইলে আর জীবনে ভুল হবে না। তাহলে আঙুর থেকে হচ্ছে ওয়াইন, আর আপেলের রস থেকে হচ্ছে সিডার। এখন আসো, দুগ্ধ শিল্পে কত তাপমাত্রার প্রয়োজন হয়? 37 থেকে 38। এই প্রশ্নটা বেশ বেশ কয়েকবার কোচিং এ পরীক্ষা আসছে। চা, তামাক, কফি প্রক্রিয়াজাতকরণে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যাকটেরিয়া আমাদের তৃতীয় চতুর্থ অধ্যায় আছে, মনে রাখতে হবে। চা, তামাক, কফি এটা কি একটা মেগা প্রকল্প। ধরো আমার একটা চায়ের ফ্যাক্টরি আছে, সেটুসে তামাক ফ্যাক্টরি আছে, কফি ফ্যাক্টরি আছে, দোয়া করে যেন হয়। সো এই এটা কি একটা মেগা প্রকল্প না, মেগা প্রজেক্ট না, মেগা ফ্যাক্টরি না? এই যে মেগা, ব্যাসিলাস মেগাথেরিয়াম। এখান থেকে আর কিছু লাগবে না। ভিটামিন তৈরিতে এটা আপাতত লাগবে না। ভিটামিন তৈরিতে ইস্ট থেকে কোন ভিটামিন পাওয়া যায়? বি1, বি2, রিবোফ্লাভিন, থায়ামিন, বি3। থায়ামিন কে বলা হয় বি1, রিবোফ্লাভিন কে বলা হয় বি2, একই জিনিস। ভিনেগার তৈরিতে কোন ব্যাকটেরিয়া? এটাও জানো, অ্যাসি। এই কথা থাকলেই ভিনেগার আসে, অ্যাসিটোব্যাক্টের অ্যাসিটি। আর চর্মশিল্পে ব্যবহৃত, এটা খুবই গুরুত্বপূর্ণ, চর্মশিল্পে ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস সাবটিলিস, দ্যাটস ইট। অবাধ শ্বসন, ফার্মেন্টেশনের মধ্যে রিডিং দিতে পারো, পার্থক্যটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ভেতরে পড়ে ফেললেই আমাদের হয়ে যাবে। এখন আসো, শ্বসনিক হারগুলা মুখস্থ করা আমাদের জন্য একটু প্যারাদায়ক। আমরা সবাই মোটামুটি জানি গ্লুকোজের শ্বসনিক হার 1, এটা জানি, কিন্তু সমস্যা হয় ম্যালিক আর ওলিক। কি বলছি? ওলিক। তো তুমি মনে রাখবা, ওলিক লিখতে হলে আগে একটা ও লাগে, মানে শূন্য লাগে, দ্যাটস ইট। তাহলে ম্যালিক অবশ্যই 1.33 হবে, দ্যাটস ইট। তুমি যদি এই কথা মাথায় রাখো তাহলে ওর 1.33 আর 0.71 এর মধ্যে প্যাচ খাবে না। ওলিক লিখতে হলে কি লাগে? একটা ও লাগে, এই যে সেই ও, 0 ইজ ইকুয়াল টু ও। এখন আসলে তাপমাত্রা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের শ্বসনের আদর্শ তাপমাত্রা 20 থেকে 35। তাপমাত্রা নিয়ে অধ্যায় মেলা ক্যাচাল আছে। যেরকম তোমাকে যদি বলি, আমি বলি সেটা হচ্ছে 20 থেকে 35, আর একটা তাপমাত্রা ছিল, তাই না? আর একটা তাপমাত্রাও ছিল C3 চক্র, আর শ্বসনেরটাও হচ্ছে 20 থেকে 35। সহজ সংশ্লেষণে কত? 22 থেকে 35। এই কথাটা মাথায় রাখতে হবে। সো আমি একটা চার্ট দিয়ে দিব তোমাদের। আর 45 ডিগ্রির উপরে তাপমাত্রা উৎসেচক সমূহ বিক্রিয়ার হার তথা শ্বসনের হার বেশ কমায়। মনে রাখতে হবে, দেখো আমাদের আদর্শ যেই তাপমাত্রাটা, আদর্শ তাপমাত্রাটা হচ্ছে কত বলতো? 20 থেকে 35 ডিগ্রি। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শ্বসনের হার নিচে নেমে যায়, আবার 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যখন যাবে তখনও শ্বসনের হার নিচু হয়ে যায়, অর্থাৎ কমে যায়। সো তোমাকে জাস্ট আদর্শ তাপমাত্রাটা মনে রাখলেই হয়েছে, সব তাপমাত্রা লাগবে না। আমি বারবার বলতেছি সবকিছু তোমাকে পড়তে হবে না। দ্যাটস দ্য থিং। শ্বসনের গুরুত্বের মধ্যে আমরা একটু ঢুকবো। শ্বসনের গুরুত্বের মধ্যে সেরকম কিছু নাই, জাস্ট পার্থক্যের ছকগুলো আছে, ছকগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। তুমি যদি ভিতরে সবটুক পড়ে আসো তাহলে তোমার ইনশাল্লাহ শ্বসন নিয়ে আর কোনো ক্যাচাল পাবে না। তাহলে আমি তোমাকে বললাম একদম ভিডিওর শুরুতে শ্বসন থেকে কি কি পড়তে হবে, তুমি জাস্ট ক্লাস করার পর সেই সব টপিকগুলো দাগানো লাইন পড়ে যাও, শ্বসন এনা। ঠিক আছে, টাটা।